জামাতে ইসলামী কখন কি বলেন? তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ ক্যাম্পেইন। আপা বললেন বিএনপি বলে নাই। সালাউদ্দিন সাহেব আপনি আমাকে টুইস্ট করছেন কথা। আমি বলি নাই যে বিএনপি বলেন। আমি শেষ করে আমি বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বলেছেন যে বিএনপি কখনো হায়ের পক্ষে বলেনি। এটা আমি কখন বললাম? আমরা কেস খাই তো আপনাদের কাছ থেকে, কথা টুইস্ট করেন না। জামাতে ইসলামী কখন কি বলেন, বা আপনি দেখবেন যে যখন ওনারা শপথ করতে গেছেন, সকালেই বলেছেন শপথ ওনারা করবেন না, একটু পরেই আবার শপথ করেছেন। তো আমি আসলে কি, ওনারা যতক্ষণ না পর্যন্ত সংসদের ভেতরে ঢুকছেন, যতক্ষণ না পর্যন্ত স্পিকার এবং ডেপুটি স্পিকার ঘোষণা হচ্ছেন, আমি আসলে কোনো কিছুতেই আসলে ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটা, এটা আসলে ইতিহাসে বিরল, এবং আমি মনে করি যেটা মানে অবশ্যই বিরোধী দলীয় নেতা যদি একটা সিগনেচার করে থাকেন, উনি যদি বলেন যে উনি আসলে ঠিকমতো পড়ে করেন নাই, তাহলে আমি মনে করব যে এরকম একটি দায়িত্বশীল জায়গায় থেকে জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করেই করা উচিত ছিল। এবং যার নামটি প্রপোজ করা হয়েছে, আপনি দেখেছেন তাকে নিয়ে কত ধরনের বিতর্ক আছে, এবং তিনি একজন অধ্যাপক। আমি জানি না, জামাতে ইসলাম একটা সুন্দর দল, যে দলে সবাই অধ্যাপক, সবাই ডক্টর, সো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো সেরকম একটা জায়গা থেকে একজন মানুষকে যেরকম একটা পজিশন দেওয়ার কথা বলা হয়েছে, এবং পরবর্তীতে এটা অস্বীকার করা হয়েছে, এবং এটা জামাতে ইসলামের একটা কমন ট্রেন্ড, যে যখনই কোনো কিছুকে আপনি প্রশ্নবদ্ধ করবেন, যখন বলা হয়েছিল যে নারীরা 5 ঘন্টা কাজ করবে, পরবর্তীতেই কিন্তু ওইটাকে বদলে বলা হয়েছে, যেটা মেটার্নিটি লিভের সময় বলা হয়েছে। প্রথম বক্তব্য এটা ছিল না। তো এরকম বক্তব্য ওনাদের আসবে। যেহেতু সংবিধানে আমাদের মূল থিমটা হচ্ছে 7-2-7 বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে। তো সুতরাং এখন জনগণের অভিপ্রায় কি? জনগণের অভিপ্রায় হচ্ছে যারা জুলাইয়ের অভ্যুত্থান, জনগণের অভিপ্রায় তো সেটা যেটা ভোটের ফলাফলে এসেছে। ভোটের ফলাফল তো দুইটা হয়েছে, ভোটের ফলাফল তো একটা হয়নি। জনগণ 50% ভোট দিয়েছে দেশ কে চালাবে, কিন্তু জনগণ তো 67% ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে। কিন্তু আপনি একটা বাবার 2টা সন্তান, এক সন্তানকে অবৈধ বলছেন, এক সন্তানকে বৈধ বলছেন, তার মানে আপনি তো নিজের আমাদের এই কথা বলে চেরি পিকিং এর মতো। আপনার যেটাকে ভালো লাগবে আপনি সেটাকে গ্রহণ করবেন, যেটাকে ভালো লাগবে না সেটাকে আপনি গ্রহণ করবেন না। তাহলে আসলে আমাদের দেশ কিন্তু, আমি যেটা বলছি যে আগুন নিয়ে খেলা, এটা আমি এই সরকারের প্রতি আশা করব ওনারা আগুন নিয়ে না খেলুক। শেখ হাসিনা এটা খেলেছে। আপনি দেখেন একটা আপনাদের এদের মধ্যে, বিরোধী দলের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ডের একটা ভূমিকা আমরা লক্ষ্য করি। আপনি যে কথাটি উত্থাপন করেছেন, যে তখন এই উপদেষ্টা পরিষদ যখন শপথ নেয়, তখন কিন্তু রাষ্ট্রপতির কোনো ফেসিস ছিলেন না, তখন কোনো সানন্দে, বরং আমরা দেখেছিলাম এই জুলাই গণ অভ্যুত্থানের যাদেরকে আমরা নায়ক বলি, 3 জন সেদিন কিন্তু শপথ নিয়েছিলেন। সেদিন কিন্তু তারা কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই। অথচ আমাদের কাছে কিন্তু এই সুযোগটা ছিল, সেদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে তারা কিন্তু শহীদ মিনারে নিতে পারতেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিতে পারতেন, এমনকি জাতীয় স্মৃতিসৌধ নিয়ে গিয়েছে, কিন্তু সেদিন কিন্তু তারা করেননি। তখন এই সংবিধান নিয়ে কিন্তু তারা কোনো প্রশ্ন তোলেননি। আজকে যখন জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হয়েছে, তখন কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলে এই সরকারটাকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চায়। যেমন একটা কথা বলেছে, উনি বলেছে জনগণের অভিপ্রায়। আপনি জনগণের অভিপ্রায় যেমন সত্য, তারপর সংসদের একটা কিন্তু রেওয়াজও আছে, আপনাকে এটা কিন্তু লক্ষ্য করতে হবে। আপনাকে কিন্তু একটা রেওয়াজও লক্ষ্য করতে হবে। এই যেমন উনি বলেছে ডেপুটি স্পিকার, উনি তো একটা নির্দিষ্ট অপরাধে উনি জেলখানায় উনি আছে, কিন্তু আমাদের 1972-এর যদি সংসদ আপনি দেখেন, সেখানে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী যিনি বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ছিলেন, তাকে দিয়ে কিন্তু সংসদ অধিবেশন শুরু করেছিলেন। রাসেল, আপনি কি একটু বলবেন, সংসদ সার্বভৌম এই কথা আমরাও জানি এবং সম্ভবত আপনি মানেনও আইনজীবী হিসেবে, তাহলে সংসদ যদি সার্বভৌম হয়, তাহলে সংসদে আলোচনা করে বাকি বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা। তার আগে আপনি ঐক্যমত্য কমিশন বা তাদের সঙ্গে বসে যেগুলো করেছেন, সেগুলো এক ধরনের অঙ্গীকার মাত্র, কিন্তু সেগুলোর কোনো আইনি বাধ্যবাধকতা কি মানার জন্য বিএনপির জন্য আছে, নাকি এটি কেবল ইথিক্যাল গ্রাউন্ডে আপনারা বলছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি সংসদকে সার্বভৌম বলছেন। সংসদে কি আমাদের যে সংবিধান, এই সংবিধানে কি আপনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে পারবেন? 74 দ্বারা পারবেন না। বুঝুন কথা। আপনি এতদিন বললেন একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে। দল চাইলেও পারবে না। না, পারবে না, অবশ্যই পারবে না। আমি আসি, সংবিধানের ব্যাখ্যা আমি দিচ্ছি। 74-এ আপনি বিরোধী দল থেকে আপনি এই ডেপুটি স্পিকার দিতে পারবেন না, এখানে সরকারি দলের ডেপুটি স্পিকার। এখন কথা হচ্ছে, আপনি যে বিরোধী দলকে অফার দিচ্ছেন, এটা তো অফারের বিষয় না, এটা অ্যাজ অফ রাইট, তার রাইট। আপনি 50% ভোট পেয়েছেন, 67% ভোটের মাধ্যমে জনগণ বলেছে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে হবে। এটা অ্যাজ অফ রাইট, তার রাইট, অধিকার তার। আপনি অধিকারকে আপনি তাকে গিফট করছেন, আপনি তাকে দান করছেন। দান কেন করবেন আপনি? এটা তো তার অধিকার। কারণ আপনি যে আজকে রাষ্ট্র চালাচ্ছেন,
আপনি যে আজকে গভর্নমেন্ট চালাচ্ছেন, বাংলাদেশ চালাচ্ছেন, আপনাকে কে দিয়েছে? এটা জনগণও দিয়েছে, 50% জনগণ দিয়েছে। কিন্তু তার বিপরীতে গণভোট যেটা 67% জনগণ তো বলেছে ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়া। তো তাহলে আপনি 100 মানে আপনি 100 টাকা দেওয়ার কথা, আপনি 20 টাকা দিয়ে বলে যে দাও, নাও এই টাকাটা তোমাকে দান করছি। কেন? আমি তো 100 টাকা পাই আপনার কাছে, জনগণ তো আমাকে দিয়েছে। আপনি বললেন একটা হলে আরেকটা বাতিল হয়ে যাবে, বললেন একটা শপথ নিন আরেকটা শপথ বাতিল হয়ে যাবে। ধরেন এই বিরোধী দল জামাত এবং এনসিপি দুটা শপথ নিয়েছে, তাহলে তাদের তো দ্বিতীয় শপথের কারণে প্রথম শপথ বাতিল। যদি প্রথম শপথ বাতিল হয় আপনাদের আলোকে, তাহলে তো তাদের সংসদ সদস্য পদ বাতিল। তাহলে যে যাদের সংসদ সদস্য পদ বাতিল তাদেরকে আপনি ডেপুটি স্পিকার কেমন অফার করছেন? তারা তো সংসদ সদস্য নাই, তারা তো সংসদ সদস্য নেই, এটা আপনাদের ভাষ্য। তাহলে আপনি কিভাবে তাদেরকে ডেপুটি স্পিকার অফার করছেন? তার মানে এই দেখেন, আপনি ব্যাপারটা হচ্ছে একটু আগে মোশাররফ বললো না, 133টা অধ্যাদেশ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেগুলো কালকে উত্থাপিত হবে 133টা। তার মধ্যে আপনার যেটা মন মতো হয়েছে সেটাকে আপনি বলছেন মিষ্ট, আর যেটা আপনার বিপরীতে গিয়েছে সেটাকে বলছেন দুষ্ট। কেমনি দেখেন, আপনি দেখেন আমাদের আর্টিকেল 59-এ বলা আছে যেই মেয়র যারা আছে তারা নির্বাচন মাস্ট বি ইলেক্টেড। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছে যে তাদেরকে প্রশাসক নিয়োগ করার জন্য। আপনি তাদের অধ্যাদেশের আলোকে সংবিধানকে ভায়োলেট করে আপনি কি করলেন? প্রশাসক নিয়োগ দিলেন। তাহলে এটা কি আপনার কাছে মিষ্ট কেন মনে হচ্ছে? এটার কাছে আপনার কাছে মিষ্ট কেন মনে হচ্ছে? এটা তো দুষ্ট হওয়ার কথা, কারণ এটা সংবিধানের বিপরীতে। তারপরে দেখেন মোশাররফ একটা কথা বললো যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে, এর আগে ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে। আপনি দেখেন রাষ্ট্রপতিকে সরানোর জন্য এনসিপি জামাত সবাই আন্দোলন করেছে, কিন্তু বিএনপি বলেছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। সংবিধানকে স্থগিত করার জন্য বিরোধী দল থেকে জামাত এবং এনসিপি থেকে বলা হয়েছে, বিএনপি বলেছে না, কারণ সংবিধান যদি স্থগিত হয়, রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে নির্বাচনটা দেরি হয়ে যাবে। এই জন্য ওনাদের বিরোধিতার কারণে রাষ্ট্রপতিকে সরানো যায় নাই এবং কি সংবিধানকে স্থগিত করা যায়নি। আপনি 1977 সালে জিয়াউর সাহেব গণভোট আয়োজন করেছে, তখন সংবিধানে গণভোট ছিল না, কিন্তু শুধুমাত্র জনগণ অভিপ্রায়ের কারণে 1977 সালে এবং 79 সালে গণভোটকে সংবিধানে যুক্ত করা হয়েছে। তার মানে আপনি 77 সালে আপনি যেটি 77 সালে আয়োজন করেছেন সেটা তো সংবিধানে ছিল না। তার মানে আপনি যদি সব জায়গায় সংবিধানের বিষয়গুলো নিয়ে আসেন, না তখন মাশাআল্লাহ ছিল, সংবিধান সাসপেন্ড ছিল, এই তো স্থগিত ছিল সংবিধান স্থগিত কে করেছে? সামরিক শাসক। এই তো আমি সেটাই তো বললাম। আপনি যখন এই যে এবারে অন্তর্বর্তীকালীন সরকার যখন সংবিধান স্থগিত করতে চেয়েছিল তখন আপনি বলছেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আপনি রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আপনি বলেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তাহলে আপনি যখন আপনার পক্ষে গেলে আপনি ভালো, আপনার বিপক্ষে গেলে আপনি এটা খারাপভাবে নেবেন কেন? জি প্রফেসর নারিন, তাহলে এই যে বিরোধী দল যে প্যাকেজটা চাচ্ছে, এই পূর্ণাঙ্গ প্যাকেজ না হয়ে এটা যদি খণ্ডিত হয় এবং বিএনপি তাদেরকে 100 টাকার জায়গায় যে 20 টাকা অফার করছে এবং তারা যদি সেটা প্রত্যাখ্যান করে, তাহলে কি একটা জটিলতা তৈরি হচ্ছে না? জটিলতা তৈরি হবে কিনা মামুন ভাইয়ের কথাই তো বুঝছেন, যে পরিমাণ উত্তেজনা আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে না। আমরা তো আশা করেছিলাম যে কালকে সবাই সংসদে যাবে এবং বাংলাদেশে এরকম একটা সিচুয়েশনে একটা সংসদ বসছে, এটাতেই তো আমাদের সবার কুল অ্যান্ড কাম থাকার কথা ছিল। কিন্তু যে উত্তেজনা আমি এখানে দেখছি, তাহলে সংসদে কি হবে সেটা তো বুঝতে পারছেন। যে কথাটা আপনি বললেন প্যাকেজ, হোয়াট ইজ প্যাকেজ? হ্যাঁ, ভাই কিন্তু উত্তর দিতে পারলেন না প্যাকেজ কি। ভাই কিন্তু বলছেন এটা হতে পারে জুলাইয়ের এটা। জামাতে ইসলামী ধরেন এই ধরনের কিছু শব্দ বলে সবসময় একটা মানে সম্ভাবনার জায়গা ওপেন রেখে দেয়। ধরেন আজকে বলবে প্যাকেজ হচ্ছে জুলাই, কালকে সংসদে যে ওনাদের প্যাকেজে আরেকটা জিনিস যুক্ত হবে। ওনারা অপশন খোলা রাখেন, যে অপশন দিয়ে মানে প্রতিযোগিতা, কম্পিটিশন এবং দ্বন্দ্ব বিতর্ক তৈরি করা যায়। যে কথাটি রাসেল বলছিলেন মিষ্ট এবং দুষ্টর কথা, বিএনপির কাছে কোনটা মিষ্ট এবং বিএনপির কাছে কোনটা দুষ্ট, এটা কিন্তু বিএনপি আগেই বলে দিয়েছে। বিএনপি কি নোট অফ ডিসেন্ট দেয় নাই? বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপিকে একবারও বলেছে যে আমরা নির্বাচিত হলে এগুলো মেনে নিব? বলে তো নাই। তার মানে প্রথম দিন থেকে বিএনপির কাছে যেটা মিষ্টি সেটা মিষ্টিই আছে, বিএনপির কাছে যেটা দুষ্ট সেটা দুষ্টই আছে। দেখেন একটা সুন্দর অফার যেটাকে আপনি বলছেন ডেপুটি স্পিকার, সেটাকে উনি দানের জায়গায় নিয়ে গেলেন। এখন একটা মানসিকতা, রাজনৈতিক মানসিকতার পরিবর্তন তো হতে হবে। এটা কি দান মানে বা 20 টাকা 100 টাকার বিষয়? যখনই আপনি ওনারা খুব মানে কালকেও দেখলাম একটা টকশোতে একজন বলার চেষ্টা করলেন যে ইলেকশনে এত ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু জামাতে ইসলামী কিছু বলে না গণতন্ত্রের দিকে তাকিয়ে। তাহলে এতই যদি গণতন্ত্রকামী দল হয়, তাহলে তারা দানের জায়গায় ওনারা যাচ্ছেন কেন? দেখেন আরও কিছু কথা রাসেল বললেন, বা যে কথাগুলা বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে হয় বা কিছু, আমি মনে করি বিএনপি প্রথম থেকে তার স্ট্যান্ডে ঠিক আছে। বিএনপি কখনোই এই দেশের মানুষের সাথে কোনো দ্বিচারিতা করে নাই জুলাইয়ের পর। এবং দেখেন
জামাতে ইসলামী সমস্যাটা হচ্ছে যে যখন সংবিধান তাদের পক্ষে যায় তখন তারা সংবিধানের দিকে ঝুঁকে, যখন সংবিধানের কোনো কিছু তাদের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে। তারা কখনো একটা কনস্ট্যান্ট স্ট্যান্ডে কিন্তু কখনোই থাকে নাই। এবং জামাতে ইসলামী যেমন আমার ভাই নতুন এমপি হয়েছেন, উনি বলছিলেন যে ভ্যানিশ করে দিতে পারে জনগণ। হ্যাঁ, জামাতে ইসলামীকেও কিন্তু যে হাইপটা জামাতে ইসলামী তুলেছিল, হ্যাঁ, বা আমরা সোশ্যাল মিডিয়াতে যে হাইপটি দেখেছিলাম ইলেকশনের সময়, বাংলাদেশের জনগণ কি সেটাকে ভ্যানিশ করে দেয় নাই? এবং গণভোটের কথা আমরা বলি, গণভোটে তো ভোট গণনা নিয়েও পরে একটি প্রবলেম হয়েছে না, ভোট কমে গেল হঠাৎ করে। তাহলে এই গণভোটকে, বা যে কথাটি আমি কিন্তু বহুদিন বলেছি যে একটা সরকার তার সরকারি চেয়ারে বসে কোনো একটা ভোটের কোন পক্ষে আপনি ভোট দিবেন সেটার অ্যাডভোকেসি কি করতে পারে? সেটা অ্যাডভোকেসি করার কথা ছিল সরকারি দল, মানে রাজনৈতিক দলগুলোতে। কিন্তু সরকারের চেয়ারে থেকে আমার ট্যাক্সের টাকা খরচ করে আমি বিশ্বাস করি কোনো সরকার, যতই আপনি জুলাইয়ের কথা বলেন না কেন, কোনো সরকার ডিরেক্টলি অ্যাডভোকেসি করতে পারে না যে এই পক্ষে আপনি ভোট দেন। সেখানেই গণভোটের নিরপেক্ষতা। হ্যাঁ পক্ষে প্রচারণার কথা বলছেন। হ্যাঁ, সরকার করেছে এবং সরকার বলেছে হ্যাঁতে ভোট দিন, আপনি অফিস আদালতে যে দেখবেন এটি করেছে। তাহলে যখন একটি ইলেকশন বলছেন, ইলেকশন মানে কি আপনার মতামত। এখন সেখানে আপনি যদি একটা মতামত এটার বিরুদ্ধে দেন সেটাও কিন্তু আপনার মতামত। সো আমি মনে করি যে গণভোটের পক্ষপাতিত্ব প্রথম থেকেই শুরু হয়েছে এবং এই গণভোটের রেজাল্টে অনেক প্রশ্ন ক্রিয়েট হয়েছে। আমি মনে করি যে আজকে হয়তো এগুলোর কোনো সমাধান হচ্ছে না বা মানুষ প্রশ্ন তুলছে না, কিন্তু ইতিহাস এমনই একটি শক্ত জিনিস যেটার উত্তর আপনাকে কোনো না কোনো সময় দিতে হবে। জি, মোশাররফ ভাই, তার মানে এই সংসদে ধরেন জনগণের ভাগ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন, আমার জন্য ট্যাক্স বাড়বে কি কমবে, নানান ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মিডল ইস্ট ক্রাইসিসের কথা আপনি জানেন, আমাদের অর্থনীতির অবস্থা জানেন। এই সব কিছু ছাপিয়ে সম্ভবত আমরা যে একটা কার্যকর সংসদের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাকে আবারও এই রাজনৈতিক বিতর্ক, গণভোটের বিতর্ক, সেটা নিয়ে আমাদের এই সময়টা পার করতে হবে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছে। দর্শক ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা একদম শেষ সময়ে। মোশাররফ ভাই, আমরা কি এবার একটি কার্যকর সংসদ পাবো? মানে যে অর্থে কার্যকর বলতে, এতদিন আপনারা আওয়ামী লীগের সময় যেরকম একটা স্বপ্নময় সংসদের কথা বলছেন, আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে চলি, ফলে সেই রকম সংসদ পাবো না? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে দ্বিমত থাকবে। দ্বিমতও কিন্তু একটা সৌন্দর্য। ডেমোক্রেসির সবচেয়ে বড় সৌন্দর্য হলো নানা মত। নানা মত পথকে যদি আপনি একটা জায়গায় সম্মিলিত করতে পারেন, এটার চেয়ে বড় সাফল্য আর কিছুই নাই। আমি জামাতে ইসলামী যাই বলুক, আমার মনে হয় যে গণতন্ত্রের স্বার্থে তাদেরকে অবশ্যই পার্লামেন্টে যেতে হবে এবং কার্যকরী করে তুলতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু নানা সংকটের মধ্যে আছে। আপনাকে এই যেমন এখন একটা রিসেন্টলি যে সংকট মধ্যপ্রাচ্য, জি, সুতরাং আপনাকে যে কোনো রাজনৈতিক দল যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করে, তাহলে যেমন বলেছে জনগণ আন্দোলন গড়ে তুলতে পারে, জনগণ কোন রাজনৈতিক দলগুলিকে আবার বর্জনও করতে পারে। এই ইতিহাসও কিন্তু বাংলাদেশে আছে। তো সুতরাং এখানে আমি মনে করি জামাতে ইসলামকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ আমাদের অর্থনীতিতে কিন্তু বিরাট সংকট। এখন আমরা দেখতেছি যে নানা পত্রপত্রিকা বা যে ইউনূস সরকারের সাফল্য নিয়ে অনেকে কথা বলেছে, অনেক ক্ষেত্রে যে তারা এমন সংকট তৈরি করে গেছে। এখন যেমন ওই দিন আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বললাম, ৬৮,০০০ কোটি টাকা বিদ্যুতের বিল বাকি। বিএনপিকে এটা বলা হচ্ছে, বিএনপি কেন মানে সেটার কারণে যদি এই সংসদটা অকার্যকর হয়, বিএনপি যে এই শপথটা নেবে না, এটা তো বিএনপির স্ট্যান্ড তো প্রথম থেকেই ছিল। আমি তো মনে করি না যে আজ পর্যন্ত বিএনপি শপথ নেবে না এরকম কথা কখনো বলেনি। এই শপথেরটাই তো ওখানে যাওয়ার পরেই মনে হচ্ছে তারা সারপ্রাইজড হয়েছে। বিষয়টা তো তাই ছিল, আমরা জনগণও সারপ্রাইজড হয়েছি। কিন্তু আমি শেষ করি ভাই, সংসদে যাওয়ার আগে আমরা একটা চিঠি পেয়েছি সংসদ থেকে। সেই চিঠিতে ওই দিন না, আগে চিঠি পেয়েছি। আচ্ছা, আগের দিন। কিন্তু আমি শেষ করি ভাই, আমার কথাটা আমি শেষ করি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে বিএনপি ওই সময়, আগের দিনই বলেন বা যাই বলেন, কারণ সবকিছু তো নতুন নতুন করে আসে, তো সেই জায়গাতে বিএনপি এটা জানতো না এবং আগের দিন হলেও সেটা একটা প্রিপারেশনের বিষয় আছে। এবং বিএনপি জুলাই সনদ নিয়ে সবসময় এইভাবেই কথা বলেছে। আপনারা কেন এই প্রশ্নটা করেন? কিন্তু জুলাই সনদ নিয়ে যারা কথা বলেছেন তারা যে সিগনেচার করে নাই জুলাই সনদে, সেটা নিয়ে কেন প্রশ্ন তোলেন? শেষ পর্যন্ত করেছে, কিন্তু কতদিন পরে করেছে? জামাতে ইসলামী বলেছে করবে না, কিন্তু যে করেছে, তাই না? তাহলে এই দ্বিচারিতাগুলো তো আমরা দেখি। ভাই বলছিলেন জুলাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জুলাই অপ্রাসঙ্গিক হয় নাই, জুলাইয়ের পরবর্তীতে কার্যকলাপগুলো বিতর্কিত হয়েছে। তো যাই হোক না কেন, আমরা এই তর্কগুলো তো চলতেই থাকবে। কিন্তু তারপরও মিশু, আমি আমার জায়গা থেকে আশা করব আগামীকাল থেকে যে সংসদটি হবে, ভাই প্রথমে বলছিলেন আগে সংসদে গান হতো, আমি বিশ্বাস করব এই সংসদে কোনো নারী বিদ্বেষী ওয়াজ হবে না। আমি বিশ্বাস করব যে এই সংসদই হবে সেই সংসদ, সবচেয়ে নারী বান্ধব সংসদ
সংসদ যারা নারীর পক্ষে কথা বলবে, সাইবার বুলিং এর এগেইনস্টে কথা বলবে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলবে। এটা আমার একটা স্পেশাল চাওয়া এই সংসদের কাছে। জি জি, আপনি কতখানি কার্যকর সংসদের স্বপ্ন দেখছেন রাত পোহালের নতুন সংসদ? প্রথম কথা হচ্ছে, আমি তো কার্যকর সংসদের আমি শুরু থেকে বলেছি আমি বিশ্বাস করি এটা কার্যকর সংসদ হবে। কিন্তু আপা একটু আগে বললেন না যে কার্যকর সংসদ যে হবে, মানে আমার ভয়েস শুনে মনে হচ্ছে যে না, কার্যকর সংসদ হবে না। দেখেন, ইংরেজিতে একটা কথা আছে যে পেইড ফাইন্ডস ইটস ভয়েস, যার কষ্ট তার চিৎকার, যিনি কষ্ট পায় তিনি চিৎকার দেবেন, এটাই স্বাভাবিক। আপনি বললাম না, এক বাপের এক সন্তানকে মানলেন, আরেক সন্তানকে মানছেন না, এক সন্তানকে বৈধ বলছেন, আরেক সন্তানকে অবৈধ বলছেন। একই সরকারের দুইটি নির্বাচন, একটা নির্বাচনকে আপনি মেনে নিচ্ছেন, আরেকটা নির্বাচনকে আপনি মেনে নিচ্ছেন না। আপা বললেন যে হাঁ ক্যাম্পেইন, বিএনপি শুরু থেকে বলেছে যে আমরা এটা, বিএনপি হাঁ ক্যাম্পেইনের, বিএনপির প্রধান যিনি আজকে সরকারি আজকে প্রধানমন্ত্রী, তিনি হাঁ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে, হাঁ ক্যাম্পেইন করেছেন। আমি মনে করি 67% ভোট পেয়েছে, তার অর্ধেকের বেশি পার্সেন্ট ভোট হচ্ছে বিএনপিকে যারা ভোট দিয়েছে তাদের ভোট। কারণ বিএনপিকে শুধুমাত্র ইশতেহার দেখে তো মানুষ ভোট দেয় নাই, বিএনপিকে দুইটা কারণে ভোট দিয়েছে, একটা হচ্ছে ইশতেহার দেখে ভোট দিয়েছে, আরেকটি হচ্ছে যে সংস্কারের পক্ষে আছে এই জন্য ভোট দিয়েছে। আপনি মোশাররফ ভাই একটু আগে বললেন যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট আপনি দিতেই পারেন, আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যখন মেনে নিয়েছে এটাকে, নোট অফ ডিসেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু গণভোট দরকার ছিল না। গণভোট কখন আসছে? যখন আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনার ভিন্নমত ছিল, তখন বলছে ঠিক আছে, যেহেতু আমরা 25টা দল আমরা পারি নাই, তাহলে আমরা জনগণের হাতে ছেড়ে দিই। তা আপনি তো জনগণের হাতে বলটা ছেড়ে দিলেন, তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে হাঁ ক্যাম্পেইন। আপা বললেন বিএনপি বলে নাই, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী করছেন কথা, আমি বলি নাই যে বিএনপি বলেন, আমি শেষ করে আমি বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি বলেছেন যে বিএনপি কখনো হায়ের পক্ষে বলেনি, এটা আমি কখন বললাম? আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমরা শুনেছি, আপাও এটা বলেন। আমি এটা বলি নাই, এটা কথা টুইস্ট করেন না প্লিজ। আমরা কেস খাই তো আপনাদের কাছ থেকে, কথা টুইস্ট করেন না। বিএনপি বলেছে, আমি বলেছি যে এটা আমার প্রথম থেকে ব্যক্তিগত মতামত। আমি আপনাকে বলি, আপনার ব্যক্তিগত মতামত ছিল এটাই যে বিএনপি কখনো এই যে নোট অফ ডিসেন্ট এই বিষয়গুলো বিএনপি কখনো, উনি এটাও প্রশ্ন করেছেন যে সরকার কখনো হাঁ ক্যাম্পেইন করতে পারে না। অথচ আমরা পৃথিবীর ইতিহাসে কি দেখি, যতগুলো পৃথিবীর ইতিহাসে কি দেখি, আপনি ব্রেক্সিটের বিষয় নিয়ে ক্যামরুন, প্রধানমন্ত্রী ক্যামরুন সে ব্রেক্সিটের এগেইনস্টে ক্যাম্পেইন করে সরকারি টাকা দিয়ে করেছে না। তার মানে হচ্ছে দেখেন, সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন হাঁ যদি জয়লাভ হয় তাহলে আমাদের সংসদ সদস্য যারা আছে তাদের উপর বাধ্যকর হবে গণপরিষদ শপথ নেওয়া।